মেসিসের সিনিয়র সহসভাপতি ফাহিম মাসুর, উপস্থিত আছেন ফ্রিল্যান্স কন্টেন্ট রাইটার আশিকুর রহমান, উপস্থিত আছেন ফ্রিল্যান্স অনলাইন মার্কেটিং প্রফেশনাল সাজ্জাদ হোসেন। আপনাদের সবাইকে স্বাগত আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনি ইচ্ছে করলে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিতে পারেন। আপনি আমাদেরকে ফোন করতে পারেন, ফোনের মাধ্যমে আপনি আপনার মতামত জানাতে পারেন। ফোন নাম্বারটি জানিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে 87159770। আমি আবারও বলছি 87159770। তো আমরা আলোচনায় চলে আসছি। আমি প্রথমেই, আপনি বেসিসের সহসভাপতি মাসুর ভাই, আপনার কাছে প্রথম যে প্রশ্নটি করতে চাই সেটা হচ্ছে যে মেলা তো আজকে শেষ হবে। জি, 26 তারিখে শেষ হবে। এই মেলায় আপনাদের প্রাপ্তি কতটুকু? আপনারা যা চেয়েছিলেন অথবা আপনারা যা আশা করেছিলেন, এটা যদি আপনি আমাদেরকে একটু প্রথমে বলেন। ধন্যবাদ আলমগীর ভাই। আসলে একটু ব্যাকগ্রাউন্ডটা বলে, আসলে আমাদের সফট এক্সপো, যদিও এটাকে আমরা মেলা বলছি, কিন্তু যেভাবে একটা সাধারণ মেলা হিসাবে আমাদের দেশে দেখা হয় প্রচলিত ভাবে, যে এখানে কিছু ক্রেতা আসবে, বিক্রেতা আসবে এবং এরকম একটা জিনিস হবে, আমরা কিন্তু ব্যাপারটা সে অর্থে সীমাবদ্ধ রাখি না, কখনোই রাখি না। এখানে অফকোর্স কেনা বেচার একটা ব্যাপার থাকে, কিন্তু আমরা এই মেলার উপলক্ষে বেশ কিছু অন্য টাইপের আয়োজনও করে থাকি। এখানে প্রচুর সেমিনার হচ্ছে, প্রচুর সেশন হচ্ছে, টেকনিক্যাল ওয়ার্কশপ হচ্ছে, বিভিন্ন অ্যাওয়ার্ড হচ্ছে। আজকে আমাদের সামনে যে দুজন আছেন, আমরা জাস্ট আজকেই গত রাতে একটি বড় অ্যাওয়ার্ড প্রোগ্রাম হলো, তাদেরকে আমরা ওনাদের মতো আরো প্রায় 30 থেকে 40 জনের মতো তরুণদের আমরা পুরস্কৃত করেছি তাদের অবদানের জন্য তথ্য প্রযুক্তিতে। তো এরকম বেশ কিছু ইভেন্ট নিয়ে আসলে আমাদের এই মেলাটা হয়। এবং আপনি যেটা প্রথমেই বলেছিলেন যে এবারে মেলা আসলে আমাদের মেইন থিমই ছিল এম্পাওয়ারিং নেক্সট জেনারেশন। আমরা আসলে মনে করি আমাদের পুরো তথ্য প্রযুক্তি বা আইসিটি ইন্ডাস্ট্রিটা আসলে এর ভবিষ্যৎ টিকে আছে আসলে আমাদের তরুণদের উপরে। আমাদের এখানে তরুণ যে উদ্যোক্তা আছেন, তরুণ যে প্রফেশনালস আছেন, যারা আসলে গত বেশ কয়েক বছর ধরেই তারাই আসলে আমাদের এই ইন্ডাস্ট্রিটার ব্যাকবোন হিসাবে নিজেদেরকে তৈরি করেছে। তো আমরা যে এই যে একটা বিশাল সম্ভাবনা আছে এবং এটা তারুণ্য নির্ভর সম্ভাবনা আছে, তরুণরাই যে এই ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে পারে, সেই ব্যাপারটাকে তুলে ধরাই সবার সামনে আপনাদের মিডিয়ার মাধ্যমে বলেন বা অন্যান্য যে সকল জায়গায় তুলে ধরা দরকার, সেটাই আসলে আমাদের উদ্দেশ্য ছিল এই মেলার। এবং আমার ধারণা আমরা এই তরুণদের সাফল্যকে সামনে যে তুলে ধরতে পেরেছি, এটাই আসলে আমাদের মেলার উদ্দেশ্য যেমন ছিল, এটা আমরা মনে করি এটাই আমাদের সফলতা। আমরা দেখতে পাচ্ছি দুই তরুণ আপনাদের পুরস্কার আপনারা পেয়েছেন। আপনাদেরকে আমাদের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন যে আপনাদেরকে এইভাবে সম্মানিত করা হয়েছে। তো আপনি তো কুষ্টিয়া থেকে এসেছেন, কুষ্টিয়ায় আপনি কাজ করছেন। তো আপনি এই সফটওয়্যারটার বিষয়ে আপনার অভিজ্ঞতা যদি বলেন, মানে কবে থেকে, কেন আপনি কিভাবে আগ্রহী হলেন, এবং আপনি একটা তরুণ, আপনার বয়স মানে 20-এর হয়তো কিছু বেশি হবে, তো আপনি কিভাবে আগ্রহী হলেন? আসলে জিনিসটা এরকম যে ছোট শহরে যখন থাকা হয়, আমি ছোট শহরের জন্য বলছি কারণ ঢাকাটা এমন একটা বড় পরিসর এটার, যে এখানের থেকে অনেক কিছু করা সম্ভব, কিন্তু আমরা যদি ঢাকার বাইরে যাই আমাদের অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয় সেই পজিশনে। যে সো আমি যখন আসলে শুরু করি, তখন আমি আজ থেকে প্রায় 2 বছর আগে শুরু করেছিলাম, এবং আমি তখন আমার এক বড় ভাইয়ের আন্ডারে কাজ করতাম। উনি আর কি বলেছিলেন যে এরকম কিছু, ওনার বাসা ছিল চট্টগ্রামে, উনি বলেছিলেন যে এরকম কিছু কাজ থাকে যেগুলো যদি তুমি করো তোমার ইংলিশ স্কিলটাও ভালো হবে। হ্যাঁ, ফ্রিল্যান্সিং অনলাইনের কাজ যদি তুমি করো তাহলে তোমার স্কিলটাও ভালো হবে এবং মানে তুমি পরবর্তীতে জব সেক্টরও আরো তোমার হেল্পফুল হবে। সো আমি ধীরে ধীরে তার কথাতে একটু ইনফ্লুয়েন্স হয়ে যাই এবং আমি কাজটা করা শুরু করি। তারপরে আস্তে আস্তে নিজে একটু যখন বুঝতে শুরু করি জিনিসগুলোকে, তখন আসলে এটাকে আপনি বলতে পারেন অনেকটা ফুল টাইম আমি আমার প্রফেশন হিসেবে বেছে নিই। কারণ আপনি এখন কি করছেন, এখন কি কাজ করছেন? আচ্ছা, আমি এখন বেসিক্যালি যত ধরনের রাইটিং সেকশন আছে সব ধরনের করি, যেমন আর্টিকেল রাইটিং, কন্টেন্ট রাইটিং, পিএইচডি রিপোর্ট তৈরি করা। আর আমি মাঝে কিছুদিন একটা পত্রিকা আছে দ্য সান, তাদের জন্য খেলার যে তাদের সেকশনটা থাকে সেখানে আমি তাদের জন্য 2 মাস লিখেছি। মেইনলি বিদেশের জন্য কাজ? হ্যাঁ, সব বিদেশের জন্য। এবং সেগুলো ইউএস। কোন কোন দেশে? এটা সবচেয়ে বেশি কাজ হয় ইউএস, ইউকে, ব্রাজিল, পর্তুগাল, এইসব মানে কান্ট্রিগুলোতে আমাদের আর কি একটু কাজের পরিমাণটা বেশি থাকে বেসিক্যালি। তাছাড়া আমাদের অন্যান্য কান্ট্রিতেও কাজ হয়, বাট সেটা এদের মতো এত বেশি পরিসরে তারা করাতে পারে না। আচ্ছা, আপনি এটাতে প্রতি মাসে
আপনার কি পরিমাণ মানে কত আয় হচ্ছে? এখন যেমন এট প্রেজেন্ট আমার যদি বলতে হয় তাহলে 4 থেকে 5 লক্ষ টাকা আমার নিজের আর কি টোটাল খরচ বাদে আমার থেকে যাচ্ছে মানে প্রতি মাসে? প্রতি মাসে। সাংঘাতিক বিষয়। তো আমি যদি সাজ্জাদ সাহেব আপনার কাছে যদি যাই, আপনি তো ঢাকায় এই কাজটা করছেন, তো আপনি এই কাজটা করতে গিয়ে মানে ওনার এক্সপেরিয়েন্স উনি বললেন যে উনি মানে ঘরে বসে 4 থেকে 5 লক্ষ টাকা উনি ঘরে বসে ইনকাম করছেন এবং ওনার বয়স এখনো 30 পেরোয়নি। এখন আপনার অভিজ্ঞতা হলো যে আপনি বলেন যে এই কাজটা করতে গিয়ে আপনি কি ধরনের সমস্যায় পড়ছেন, যেটা দূর করা উচিত সবার? আচ্ছা, এই কাজটা করতে গেলে আগে প্রথমে বলতে হবে আমি কিভাবে আসলাম এখানে, আজকের আমি কিভাবে আসলাম। সেটা হচ্ছে যে আমার ফ্রিল্যান্সিং শুরুটা হচ্ছে যে আপনার 2010-এর জুলাই মাসের প্রথম আমি প্রজেক্টটা পাই। এবং সবচেয়ে দুঃখের বিষয় হলো কিসের উপরে প্রথম ফ্রিল্যান্সিংটা করছেন? জি, এটা হচ্ছে অনলাইন মার্কেটিং। আমি প্রথম যে প্রজেক্টটা পাই ঠিক তার 4 দিন পরে আবার বাবা মারা যায়, ঠিক তার 4টা দিন পরে আমার বাবা মারা যায়। এবং আমার সবচেয়ে কষ্টদায়ক ব্যাপারটা হচ্ছে ওইটা যে আমার জীবনের প্রথম ইনকামটা দিয়ে আমার বাবা 40 মিলাদটা পড়াইতেছে আমাকে। আমি প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট, সেখানে আপনারা সবাই হয়তো বা জানেন যে কত কস্ট। ইভেন আমি আপনার সংসার ঢাকা শহরে একটা টিকে থাকার মতো একটা সংসার, বাবা নাই সেরকম একটা সংসার মেনটেন করা কিন্তু খুব ঝামেলার একটা ব্যাপার। আল্লাহর রহমতে সেই সবকিছু পার করে আসছি এই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে। এখন হয়তো বুঝতে পারবেন আসলে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কি সম্ভব। আর এখন আপনি কতদিন ধরে? আমি আপনার অ্যাবাউট 1.5 বছর যাবত আছি। আচ্ছা। আর এখন যে সমস্যাগুলা সেটা হচ্ছে যে আগে আমাদের ইন্টারনেট ফ্যাসিলিটিসটা খুব কম ছিল। ঢাকাতে আমরা ইন্টারনেট ফ্যাসিলিটিসটা পাচ্ছি, বর্তমানে পাচ্ছি, ওয়াইএমএক্স কানেকশন গুলো আসার ফলে বা আরো অনেক ইয়েতে আসার ফলে আমরা পাচ্ছি। তো এগুলো একটা এখন আমরা মোটামুটি একটা ইন্টারনেটের দিক দেখে একটু আমরা ঢাকায় যারা আছি তারা একটু সাপোর্ট পাচ্ছি। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার অনলাইন পেমেন্ট মেথড যেগুলা সেগুলো হয়তো বা সব দেশে মোটামুটি আপনার পেপাল ইউজ করে বা ইয়েটা ইউজ করে, আমাদের বাংলাদেশে পেপাল নাই। কিন্তু পেপাল নাই দেখে যে আমাদের হবে না ঠিক তা না, আমরা মানি বুকার্স ইউজ করতেছি, পায়োনিয়ার ডেবিট কার্ড ইউজ করতেছি, ইভেন আমাদের ব্যাংকে সুইফট এর মাধ্যমে টাকাও আসতেছে। সো ওয়ে আছে, কথা হচ্ছে যে আমাদের জাস্ট একটু ঘেটে দেখতে হবে আর কি। এই হলো আমাদের ইয়েগুলা। আর বর্তমানে গভর্নমেন্ট ভালো সাপোর্ট দিচ্ছে আমাদেরকে। বর্তমানে গভর্নমেন্ট তারা আসলে আমাদের যে সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশ, আমাদের যে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে প্রচেষ্টা, সেটা থেকে আমরা সাংঘাতিক রকমের সাপোর্ট পাচ্ছি। আচ্ছা, তো এবার আপনার কাছে যদি বলি এম্পাওয়ারিং নেক্সট জেনারেশন আপনার এইবারের মূল মন্ত্র ছিল। তো আমি দেখতে পাচ্ছি আপনাদের মানে নেক্সট জেনারেশনকে উৎসাহিত করার জন্য আপনারা দুজনকে পুরস্কৃত করেছেন। আমরা আরো অনেক পুরস্কার করেছি, দুইজনকে নিয়েছি। কিন্তু এখন মানে এই নেক্সট জেনারেশনকে আপনারা আর কি কি চিন্তা ভাবনা আছে আপনাদের, মানে আপনার মানে ওনারা যারা নিজের উদ্যোগে যে কাজটুকু করছেন আপনারা তাদেরকে কি সাপোর্ট দিতে পারছেন অথবা দিবেন বলে আশা করছেন? ধন্যবাদ। আসলে আমরা যেটা ওনাদেরকে পুরস্কৃত করে বা ওনাদের রিকগনাইজ করে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে এটি সম্ভব এবং ওনারা দেখিয়েছে যে ওনারা হয়তো নিজস্ব উদ্যোগে নিজস্ব মনোবলেই এটা করেছে। তো আমাদের দেশে আসলে ওনাদের মতো লাখ লাখ তরুণ সারা দেশে ছড়িয়ে আছে এবং আপনি জানেন যে আমাদের দেশের একটা সবচেয়ে বড় সমস্যা বলা হয় যে শিক্ষিত বেকার সমস্যা। এবং যখনই ধরেন ওনারা দুজনই যেমন গ্রাজুয়েশন কয়েকদিন আগে পাশ করেছে, তো এখন ধরেন ওনারা যদি নর্মাল ট্রেডিশনাল চাকরি, এবং আপনি জানেন যে আমাদের ফর্মাল যে সকল চাকরি আছে, সরকারি চাকরি হোক বেসরকারি চাকরি হোক, এটা কিন্তু এই সুযোগটা অনেক কম। বাট আমাদের যদি এই যে লাখ লাখ প্রতি বছর যে 2-2.5 লাখের মতো গ্রাজুয়েট বার হচ্ছে, এদেরকে যদি আমরা অ্যাবজর্ব করতে না পারি, আমাদের ইকোনমিতে অ্যাবজর্ব করতে না পারি, এদেরকে যদি আমরা প্রোডাক্টিভ না করতে পারি, ওনারা কিন্তু সোসাইটির জন্য একটা বড় বোঝা হয়ে যায়। এবং আমাদের বিভিন্ন সোশ্যাল আনরেস্ট যেগুলি হয় সেটা কিন্তু আসলে শিক্ষিত বেকার তরুণদের আউট অফ দেয়ার ফ্রাস্ট্রেশনই হয়। আমরা মনে করি যে ইন্টারনেট এবং তথ্য প্রযুক্তি এটা যে শুধুমাত্র সফটওয়্যার করতে হবে তা না। ওনারা আপনি যেরকম শুনলেন, ওনারা যে সফটওয়্যার কোড করে তা না। একজন দেখা যাচ্ছে যে আশিক সাহেব উনি অনলাইনে কন্টেন্ট রাইট করতেছেন, অনলাইনে আর্টিকেল রাইট করছেন, উনি যেমন অনলাইনে বিভিন্ন মার্কেটিং করছেন। হ্যাঁ, ওনারা কেউই কিন্তু আসলে টিপিক্যাল একটা সফটওয়্যার প্রোগ্রামার না। সফটওয়্যার প্রোগ্রামারও আরো অনেক অন্যভাবে কাজ করছে। দ্যাট মিনস দেখা যাচ্ছে যে বিভিন্ন টাইপের কাজ আছে। এবং আমরা দেখেছি যে অনেকে গ্রাফিক্স ডিজাইন করে, হ্যাঁ, অনেক ইভেন্ট ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করে, বিদেশি ক্লায়েন্টের জন্য কাজ করছে। এবং মাসে উনি যেমন বলছে 4-5 লাখ টাকা। সাজ্জাদেরও ইনকাম আমরা শুনেছি যে প্রায় $3-4 হাজার, মানে প্রায় $2-2.5 লাখ টাকার মতো মাসে ইনকাম করছে। তো
ওনারা নিজেরা শুদ্ধ হয়ে করছে, কিন্তু এই জিনিসটাকে যদি আমরা আরেকটু পপুলার করতে পারি এবং হয়তো যে ইনিশিয়াল যে স্কিলটা আছে বা ইনিশিয়াল যে ওনারা যে প্রথমেই কাজ শুরু করে যে এই অবস্থায় এসে চাতো না, ওনাদের কোনো না কোনো একটা হয়তো ওনারা বড় ভাইদের কাছে গাইডেন্স পেয়েছে বা অন্য কারো থেকে গাইডেন্স পেয়েছে। তো আমরা মনে করি এইটাকে একটা ইনস্টিটিউশনাল শেপ দেওয়া দরকার। আমরা যদি সরকার এবং আমরা যারা প্রাইভেট সেক্টর আছি, বেসিসের মতো অর্গানাইজেশন বা আরো যারা আছে, তারা যদি ওনাদেরকে গাইডেন্স দিতে পারি, এবং তার থেকে বড় কথা উনি একটু আগে যেটা বললো ইন্টারনেট কানেক্টিভিটি, ঢাকা টাউনে ইন্টারনেট কানেক্টিভিটি কিন্তু এখন কিছুটা হলো ভালো অবস্থা আছে, কিন্তু ঢাকার বাইরের অবস্থা কিন্তু খুবই ওয়াইম্যাক্স এসব আসার কারণে একটু ভালো হয়েছে। কিন্তু ঢাকার বাইরে মানে দেখেন, আপনি যদি কানেক্টেড থাকেন তাহলে আসলে একজন ছেলে বা মেয়ে সে কি নিউ ইয়র্কে বসে আছে নাকি দিল্লিতে বসে আছে নাকি ঢাকায় বসে আছে না কুষ্টিয়ায় বসে আছে, এটা আসলে কোনো ফ্যাক্টরই না। অতএব সে দেখা যাচ্ছে ওনারা যে ইনকামটা করছে এটা কিন্তু একটা আমেরিকা থেকে একজন লোক যেরকম ইনকাম করছে উনি সেই একই ইনকাম করতে পারছে, কিন্তু ওনার কস্ট অফ লিভিং হয়তো ওখান তুলনায় অনেক কম। তো এই যে কানেক্টিভিটি একটা মানুষকে যে এম্পাওয়ার করে দিচ্ছে, তার ইকোনমিক লাইফস্টাইল চেঞ্জ করে দিচ্ছে, এটাই কিন্তু আমরা চাই সরকার এই ব্যাপারটা একটু রিয়েলাইজ করুক এবং এই সাপোর্টটা দেয়। আচ্ছা, আমরা আবার আলোচনা ফেরত আসছি। সুপ্রিয় দর্শক, এবার নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। তোমাকে দিয়ে কিছু হবে না, কিন্তু আব্বু আমি তো সিজিপিএ 3.8 পাইছি। তোমাকে দিয়ে কিছু হবে না, তোমাকে দিয়ে কিছু হবে না। একথা জীবনে একবারে শোনেনি এমন সৌভাগ্যবান কেউ থাকলে হাত তোলো। এবার বোঝো মজা। তাই যদি ভালো কিছু চাও, রুচি ডাল ভাজা খাও। সত্যিকারের মজা রুচি ডাল ভাজা। হ্যান্ড ওয়াশ বাচ্চাদের ভালো অভ্যেস শেখালে সেগুলো সবসময় সঙ্গে থাকে। যেমন হ্যান্ড ওয়াশ শুধু হ্যান্ড ওয়াশ নয়, বরং হেলদি হ্যান্ড ওয়াশ, যার নোংরা হাত লাগার ফলে সাধারণ সাবান দিতে পারে না। সেই জন্য নতুন ডেটল হ্যান্ড ওয়াশ, যার প্রতিটি ফোঁটাই অস্পর্শিত আর দেয় রোগবাহক জীবাণু থেকে 10 গুণ বেশি সুরক্ষা। আর এখন নতুন সুগন্ধের সাথে ডেটল, বি 100% শিওর। ভাবি, ও কি এক্সট্রা কোথাও টিউশন নিচ্ছে? না, বাড়িতেই পড়ছে। ভাবি, ও এক্সট্রা কোথাও প্র্যাকটিস করছে? আমি শেখাচ্ছি। ভাবি, ও এক্সট্রা কি খাচ্ছে? বললাম তো রেগুলার খাবার। হরলিক্স? হরলিক্স রেগুলার খাবারই। কেন আপনি দেন না? টেস্টি নিউট্রিয়েন্টস এবং নিউট্রি অ্যাবজর্ব সায়েন্স নিয়ে এলো হরলিক্স। এটি প্রমাণিত যে হরলিক্স বাচ্চাদের করে তোলে আরো লম্বা, আরো শক্তিশালী, আরো বুদ্ধিমান। বেড়ে ওঠার ডোজ রোজ রোজ। এইটা কত? এটা লন 30 টাকা। নীল দেন তো। কি লাগবে স্যার? একটা চমক ফেব্রিক হোয়াইটনার। আমাকে একটা চমক দেন। এইবার বুঝছেন তাইলে? চমক ফেব্রিক হোয়াইটনার 1 লিটার পানিতে মাত্র 3 ফোঁটা সহজে মিশে সাদা কাপড়কে রাখে সত্যি সাদা। চমক ফেব্রিক হোয়াইটনার সাদা কাপড়ের মান রাখে। আপনার চোখ এড়িয়ে কত সহজেই জীবাণু রোজ আপনার বাড়িতে এসে যায়, আর এরা ছড়িয়ে দেয় সর্দি কাশির মতো অসুখ। সেজন্যই আরো উন্নত ডেটল, যা দেয় অদৃশ্য জীবাণু থেকে কার্যকর সুরক্ষা। ডেটল 100% শিওর। এই, এটা গ্লাস রাখার জায়গা? জানিয়ে যা। মা রেখা। জি আম্মা। আমাদের একটু নাস্তা দাও না মা। আপনার কাজের মেয়েকে এত আদর করেন? করবো না, ওরাই তো আমাদের যত্ন করে। বিস্কিটটা নেন। আমাকে একটা মিষ্টি দাও তো। মিষ্টি দিলে না? তুমি ওকে মারলে কেন? তুমিও তো ওকে সবসময় মারো। গৃহকর্মীদের উপর নির্যাতন বন্ধ করুন।
আপনি কি আপনার জিভ দিয়ে আপনার নাক ছুঁতে পারেন? হ্যাঁ, পারছেন না তাই না? এরকম অনেক কঠিন জায়গা আছে আপনার টয়লেটে যেখানে সাধারণ ক্লিনার পৌঁছাতে পারে না। এজন্যই নতুন হারপিক 5X কমপ্লিট, যা করে রিন থেকে ইউবেন্ড পর্যন্ত 5 গুণ বেশি পরিষ্কার, ধ্বংস করে সব ধরনের জীবাণু আর টয়লেটকে করে সম্পূর্ণ পরিষ্কার। আপনি হয়তো পারবেন না, কিন্তু নতুন হারপিক ঠিকই পৌঁছে যাবে। তাই নিন হারপিক চ্যালেঞ্জ। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ আরেকবার মাছরাঙ্গা সাম্প্রতিক অনুষ্ঠানে। জনাব মাসুর, আপনি যেটা বলছিলেন মানে তরুণ প্রজন্মকে আপনারা তো মানে এই ক্ষেত্রে যাতে তারা আরো অবদান রাখতে পারে এই বিষয় নিয়ে আপনারা চিন্তা ভাবনা করছেন, কিন্তু একটা বিষয়কে আমাদের একটু বলতে পারবেন যে আমাদের প্রতিবেশী দেশ ভারত, ওরা কিন্তু এই ক্ষেত্রে আউটসোর্সিং করে কিন্তু তারা এখন তাদের মানে দেশের পুরো ইনকামের 1 নম্বর মানে ই হলো 1 নম্বর চলে আসছে এটা। এখন আমরা কেন এই জায়গাটা পাচ্ছি না? আমাদের এই আউটসোর্সিং ক্ষেত্রে আমাদের ব্যর্থতাটা কোন জায়গায়? অথবা আমরা ভারতের থেকে পেছনে পড়ে গেলাম কোন দৌড়ে, মানে কি কারণে আমরা পারলাম না? হ্যাঁ, আপনি এটা ভালো বলেছেন। আসলে এখন ভারতের বর্তমানে প্রায় 70 থেকে 80 বিলিয়ন ডলারের শুধু এক্সপোর্টই হয় আউটসোর্সিং প্রতি বছর, এবং অলমোস্ট এটা বাংলাদেশের পুরো জিডিপির অলমোস্ট সমান। তো বোঝা যাচ্ছে যে কি পরিমাণ এখানে অ্যাক্টিভিটি হচ্ছে, এবং ওখানে প্রায় এখন প্রায় অলমোস্ট 1 কোটির মতো লোক এই আউটসোর্সিং ইন্ডাস্ট্রির সাথে সরাসরি সম্পৃক্ত। আমাদের সেই হিসাবে কিন্তু এখনো এই নাম্বারটা অনেক কম। আমাদের হয়তো এই বছর শেষে হয়তো আমাদের 100 মিলিয়ন ডলারের মতো এক্সপোর্ট হবে, সেটা অনেক কম। তো এবং আমাদের এখানে হয়তো এখনো সব মিলায় 40 থেকে 50 হাজারের মতো লোক আছে। আমরা মনে করি আসলে প্রপোর্শন মানে অনুযায়ী আমাদের এই নাম্বারটা আসলে 5-10 লাখের মতো এমপ্লয়মেন্ট হওয়া উচিত। এখন আপনি যেটা বললেন যে সমস্যাটা কোথায়, আমার কাছে আমরা সবসময় মনে করি দুটা ব্যাপারের, যেটা হয়তো ভারত এবং এটা আমি বলবো সরকারি নীতি নির্ধারণী পর্যায়ে ব্যাপারটা করেছে। দুটো হচ্ছে, একটি হচ্ছে কোয়ালিটি অফ এডুকেশন, আর একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। আমি একটু আগে ইন্টারনেটের ব্যাপারটা বললাম, যেটা ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে বড় ব্যাপার, যে কানেক্টিভিটি। এখনো কিন্তু বাংলাদেশের ইন্টারনেটের খরচ এশিয়ার অন্য যে কোনো কান্ট্রি থেকে বেশি। আমি একটা যেমন প্রায় আপনাকে কতক্ষণ আগে বলছিলাম যে আমাদের দেশে দেখা যাচ্ছে যে সরকার আমাদের কুইক রেন্টাল পাওয়ারে 15 টাকা বা 14 টাকার ইলেকট্রিসিটি কিনে 4 টাকাতে বিক্রি করছে, বিকজ সরকার মনে করছে যে ইন্ডাস্ট্রির জন্য এটা উপকারী এবং মানুষকে বিদ্যুৎ দিতে হবে, কারণ এটা লাইফ স্টাইল বা ইকোনমি অ্যাক্টিভিটির সাথে সম্পর্কিত এটা, এবং আমরা সাপোর্টও করি এটাকে। কিন্তু দেখা যাচ্ছে সরকার 1 MB ব্যান্ডউইথ কিনতে খরচ হচ্ছে 4000 টাকা, কিন্তু এটা বিক্রি হচ্ছে 10,000 টাকায়, যেখানে প্রফিট করে বিক্রি করছে। তা আমরা মনে করি এরকম যে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের ইন্টারনেটের জন্য অনেক সম্ভাবনা কিন্তু পিছিয়ে যাচ্ছে, অনেক এমপ্লয়মেন্ট পিছিয়ে যাচ্ছে। তো বিদ্যুৎটা যদি একটা উপকরণ হতে পারে ইন্ডাস্ট্রিয়াল বা এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য, সেম একইভাবে কিন্তু অন্যরা যেসব কাজ করছে এবং হাই ভ্যালুড কাজ করছে ওটার জন্য কিন্তু ইন্টারনেটটা একই উপকরণ, অনেক বেশি ইম্পর্টেন্ট একটা উপকরণ। তো সরকারের এক্ষেত্রে মনে হয় ওই ব্যাপারটা মাইন্ডসেটটা চেঞ্জ করতে লাগবে, যে ইন্টারনেটটা আসলে কোনো বিলাস সামগ্রী না, ইন্টারনেটটা একটা আসলে র মেটেরিয়াল ফর এমপ্লয়মেন্ট ক্রিয়েশন। তো এই ক্ষেত্রে একটা বিরাট ব্যাপার আছে। আরেকটা দ্বিতীয় ব্যাপার যেটা আমি বললাম, স্কিল ম্যান পাওয়ার। আমাদের দেশের সত্যিকার অর্থে আমাদের যদিও এডুকেশনে অনেক ইনভেস্টমেন্ট হয়েছে, প্রাইভেট সেক্টরে তো হয়েছেই রিসেন্টলি, পাবলিক সেক্টরে হয়তো হচ্ছে, কিন্তু আমরা সামহাউ কোয়ালিটিটা এনশিওর করতে পারছি না। আমাদের ল্যাঙ্গুয়েজ স্কিল, ওনারা যেমন হয়তো ভালো বলতে পারবে, ওনারা যখন একটা ফরেন ক্লায়েন্টের সাথে কাজ করে ওনারা কিন্তু ইংলিশের উপরে, ইংলিশের দখল ছাড়া কিন্তু পারতো না কাজটা, এবং ওনারা হয়তো এই স্টেজে এসেছে কারণ নিজস্ব উদ্যোগে ভাষাটা শিখে নিয়েছে। তো আমাদের ইংলিশে হয়তো আমরা অনেক সময় দেই, অনেক ইনভেস্ট করি আমাদের এডুকেশন সিস্টেমে, কিন্তু কোয়ালিটি ব্যাপারটা আমাদের এখন অনেক পিছিয়ে আছে। তো এই দুইটা ব্যাপার আমি মনে করি, কোয়ালিটি অফ এডুকেশন এন্ড ইন্টারনেট ইনফ্রাস্ট্রাকচারটা, এই দুটো কিন্তু আসলে সরকারের সাথে সরাসরি সম্পর্কিত। আচ্ছা, ধন্যবাদ। একজন দর্শক আছেন ফোনে, ওনার প্রশ্নটা নিয়ে আসি। সুপ্রিয় দর্শক, আপনার নামটি বলে আমাদেরকে আপনার মতামত জানান। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি সিলেট থেকে নাহিন বলছি। জি নাহিন, বলেন। আচ্ছা, ওই কিছু কোম্পানি আসছে যেগুলা অনলাইন আর্ট ক্লিক, দেখা যায় 100টা লিঙ্ক দিচ্ছে প্রতিদিন, আবার ফ্রিল্যান্সারের ব্যাপারে ওই টাকাগুলো নিচ্ছে সাইন আপের জন্য, আবার ক্লিক দিচ্ছে, আবার ক্লিকের মাধ্যমে ইনকাম হইতেছে। এই জন্য যে আমাদের মেধা যেগুলো আছে ফ্রিল্যান্সার, ওইগুলা নষ্ট হয়ে যাচ্ছে।
দেখা যাইতেছে যে অরিজিনালি যে যেটা আছে আপনার ফ্রিল্যান্সিং ওইটা শিখতেছে না ইয়ত যারা। হ্যাঁ ধন্যবাদ। আপনি আমার মনে হয় কোশ্চেনটা বর্তমান সময়ের জন্য খুবই একটা উপযোগী কোশ্চেন, কারণ আমরা গত বেশ কিছুদিন ধরেই পত্র পত্রিকায় দেখছি যে বেশ কিছু কোম্পানির নামে অভিযোগ উঠছে এবং হয়তো ঢাকা বা ঢাকার বাইরে যারা হয়তো অনেক ক্ষেত্রে টাকা নিচ্ছে, নিয়ে হয়তো কিছুটা প্রলোভন দেখাচ্ছে। তা আমাদের দেশে সমস্যাটা হয় কি যে যখনই কোনো একটা সম্ভাবনা তৈরি হয় অনেক ক্ষেত্রে আমাদের কিছু প্রতারক তৈরি হয়ে যায়। তো আমি মনে করি যে এই ক্ষেত্রে আমাদের যারা ইয়াংরা আছে তাদের অনেক সচেতন হতে হবে। তারা কেউ জাস্ট তাকে মানে প্রতি মাসে এত টাকা ইনকাম করে দিবে শুধুমাত্র ওয়েবসাইটে ক্লিক করে, এরকম জিনিসের সাথে নিজেদের যত বেশি যুক্ত হবে তার থেকে বেশি আসলে ওনারা যেরকম কাজ করেছে যে নিজস্ব স্কিল ডেভেলপ করেছে, বিভিন্ন ওনারা তো বলতে পারবে যে বিভিন্ন ওয়েবসাইট অলরেডি আছে বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম আছে যার মাধ্যমে ওনারা কিন্তু নিজেরাই কাজ করতে পারবে, এবং এটার জন্য তাকে কিন্তু একটা টাকাও কাউকে দিতে হয়নি। টাকাটা না দিয়ে ওনারাই নিজেরাই কাজটা শুরু করেছে এবং সেখান থেকে কিন্তু ওনারা অলরেডি ইনকাম। আমি একটু বলতে চাই, আমরা আউটসোর্সিং বলতে আমি নিজে যতটুকু বুঝি যে আমি উইথাউট ইনভেস্টে আমার নিজের যোগ্যতাটাকে দিয়ে আমি অর্থ উপার্জন করব। সো এই ক্ষেত্রে আমি কখনোই এটা ভাবতে পারবো না যে আমাকে কোথাও রেজিস্ট্রেশন করার জন্য আমাকে টাকা দিতে হবে। আমি যদি এইটা দিই তাহলে আমরা কখনোই সেটাকে আউটসোর্সিং কল করতে পারবো না। সেটা হয়তো আলাদা কোনো ব্যবসা হবে, বাট আউটসোর্সিং হবে না। আমি যেটা করতেছি যেটা হচ্ছে যে হ্যাঁ বর্তমানে আজকে বেসিসের ছিল কোশ্চেন আর আনসার সেশন ছিল, সেম কোশ্চেনটা আসছে। তো ওই জায়গাটাতে আমি যেটা বললাম যে আমরা হচ্ছে ফ্রিল্যান্সার হচ্ছে মুক্ত পেশা। এইখানে তো আমাকে তো একটা টাকা বিনিয়োগ করতে হবে না। আপনার ফ্রিল্যান্সার যত ওয়েবসাইট গুলো আছে, আপনার odex.com আছে, freelancer.com আছে, ইল্যান্স আছে, তারপরে হচ্ছে যে আপনার স্ক্রিপ্টলান্সার আছে, এরা কিন্তু টিকে রয়েছে আমাদের জন্য, আমাদের সাপোর্ট দেওয়ার জন্য তারা রেডি আছে। তারা তো আমাদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য না। আমরা আলোচনা আবার হয়তো একজন দর্শক ফোনে আছেন, আমরা প্রশ্নটা নিয়ে আসি। সুপ্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। জি, আমি মিরপুর থেকে মাহবুব বলছিলাম। অলি ভাইকে দেখছি, খুব ভালো লাগছে। হ্যালো, জি জি, উনি শুনছেন। হ্যাঁ, অলি ভাই কেমন আছেন? আমি কাজল বলছিলাম মিরপুর থেকে। জি জি, ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ জি, আপনার প্রশ্নটি করুন। আমাদের মানে আউটসোর্সিং এর উপরে যে কথাগুলো বলতেছেন খুবই ভালো লাগছে। আমিও গত 5 বছর যাবত আউটসোর্সিং এর কাজ করি। আপনি হয়তো আমাকে চিনেন বিভিন্ন ভাবে। আমাদের পেপাল সম্পর্কে একটু যাতে খুব দ্রুত এটা হয় সেই বিষয়টা একটু আমাদেরকে বলেন। গভর্নমেন্টের পেপাল ব্যাপারটা আসলে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এবং আজকেও আমরা বেসিসের সেমিনারে এটা নিয়ে অনেক কথা বলেছি এবং অনেক হয়তো খুশি হবেন অনেকে যে বেসিসের পক্ষ থেকে আমরা গত 3-4 মাস ধরে পেপাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি, রেগুলার আমাদের যোগাযোগ আছে এবং গত ডিসেম্বরে এশিয়া যখন হলো তখন ওডেস্কের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশে এসেছিল বেসিসের আমন্ত্রণে, এবং তখন কিন্তু আমরা ব্যাপারটা তার কাছে তুলে ধরেছিলাম এবং উনি আমেরিকা যাওয়ার পরে পেপালের প্রেসিডেন্ট এবং তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছে। তারপরে কিন্তু পেপাল বাংলাদেশে অলরেডি ডিসাইড করেছে যে তারা বাংলাদেশে একটা প্রতিনিধি দল পাঠাবে আগামী মাসে যে কোনো সময়। ইনফ্যাক্ট আমাদেরকে ওনারা ইনভাইটও করেছে ওনাদের ক্যালিফোর্নিয়ার অফিসে। আমরা আগামী মাসের প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহতেই ইনফ্যাক্ট ওনার সাথে অফিসিয়াল মিটিং করার জন্য যাচ্ছি এবং পেপালের সাথে বাংলাদেশ ব্যাংকেরও যোগাযোগ হয়েছে। আজকে আমাদের ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংকের উনিও আমাদের জানিয়েছে পেপাল তাদের সাথে যোগাযোগ করেছে এবং আমরা মানে আশাবাদী যে এই 2012 সালের কোনো না কোনো পর্যায়ে পেপাল বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করবে এবং এটা হলে কিন্তু আমাদের যে সকল প্রায় এখন 10-15 হাজারের মতো ফ্রিল্যান্সার আছে তাদের একটা বড় সমস্যা হচ্ছে তারা যে টাকাটা আনছে অনেক খরচ হচ্ছে এবং অনেক ক্ষেত্রে তারা বাধ্য হচ্ছে হয়তো সঠিক পথে টাকাটা না আনার জন্য, এবং এটার একটা বড় সমস্যা হচ্ছে যে আমরাও এটাকে অফিসিয়াল এক্সপোর্ট আর্নিং হিসাবে দেখাতে পারছি না। তো ওইটা যদি আসে টাকাটা আসাও যেমন সোজা হবে এবং আমাদের অফিসিয়াল এক্সপোর্ট আর্নিংটাও অনেক বেশি আমরা দেখাতে পারবো। ধন্যবাদ। জনাব সাজ্জাদ, আপনি যদি একটু বলেন আপনারা যেভাবে নিজেরা এখন ইনকাম করছেন, তো আপনাদের মতো আরো যারা তরুণ যারা চাকরির পেছনে ঘুরে ঘুরে অনেক সময় নষ্ট করছেন, তারা যদি আগ্রহী হয় এই কাজটা করার ব্যাপারে, তারা কিভাবে এই কাজে আগ্রহী হতে পারেন এবং তাদের জন্য আপনাদের কিছু বলার আছে কিনা? আপনারা যারা 2 জন সাকসেসফুল হয়েছেন আপনাদের কোনো বলতে পারেন কিনা? সেটা হচ্ছে আমি ফার্স্টে বলি, আপনার চাকরিটা দরকার, কিন্তু প্রথম হচ্ছে আমি যদি অ্যাওয়ারনেসটা সৃষ্টি করতে পারি যে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আমি চাকরি করে যত টাকা পাবো
তার থেকে কিন্তু আমরা কিন্তু অনেক বেশি পাচ্ছি, অনেক বেশি না, কয়েক গুণ বেশি পাচ্ছি। তো সেই ক্ষেত্রে কিন্তু চাকরিটা আমাদের থাকতেছে না, কারণ মানুষের দেখবে তার চাহিদা কোথায় সে বেশি পাচ্ছে। আমরা ফ্রিল্যান্সিং যারা করতেছি তারা বেশি পাচ্ছি। এবং আপনি যেটা বললেন যে চাকরির জন্য, এখন আমি যেটা দেখতেছি স্টুডেন্ট লাইফ থেকে আপনার ফ্রিল্যান্সিংটা শুরু হয়ে যাচ্ছে। একটা সিম্পলি আজকে আমাদের ছিল এক ছোট ভাই ছিল, সে মাত্র এবার ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, সে এখন মাসে $2000 ইনকাম করতেছে, সে তার কস্ট মিটাচ্ছে এবং বড় তার ফ্যামিলিকে সাপোর্ট দিচ্ছে। এখন জাস্ট আমি যেটা বলবো যে আপনাদের যদি ফ্রিল্যান্সারে যদি আসতে ইচ্ছা হয়, আমি যেটা বলবো যে জাস্ট আপনার ইচ্ছা শক্তিটাই যথেষ্ট, আপনার ইচ্ছা শক্তিটাই যথেষ্ট। আপনার এখন মনে হয় যে আপনার অনেকের ঘরে কম্পিউটার আছে, ইন্টারনেট আছে, এখন অ্যাভেলেবেল আছে, জাস্ট গুগল একটু সার্চ দেন, দেখেন না কি আসে। আর তারপর হচ্ছে যে আপনার freelancer.com আছে, odex.com আছে, আমি একটু আগে বলছিলাম, সেইখান থেকে কিন্তু আপনি ইজিলি কাজ করতে পারেন। সিম্পলি ডাটা এন্ট্রি দিয়ে শুরু করেন, একটা রিভিউ হোক। এখন আমি বলি, নিজেকে গর্ব করে বলতেছে নাই, আমার এমন কোন দিন নাই যেদিন আমার 2-3টা কাজের ইনভাইটেশন আসে না। ইভেন এমন আছে যে বায়ার আমাকে সিলেক্ট করে বসে রয়েছে, আমি তাকে বলতে বাধ্য হয় যে না, তোমার কাজটা করার মতো সময় আমার নেই। এর থেকে বোঝা যায় যে আসলে কতটুকু সম্ভাবনা আছে। আরেকজন দর্শক আছেন লাইনে। সুপ্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আমি জানতে চাচ্ছিলাম যে এই যে বর্তমানে বেশ কিছু কোম্পানি, আমরা যেমন ডলেন্সার বা অনলাইন অ্যাড ক্লিক এই ধরনের, ওরা লিঙ্ক দেয় এবং ওই 7000 টাকা মানে $100 পে করার পরে ওরা লিঙ্ক দেয়, এইরকম পার মান্থ 2100 টাকা ইনকাম করার একটা সোর্স আছে। তো এটা রিলায়েবিলিটি কেমন? যেমন ডলেন্সার কোম্পানির সাইটটারও কেমন? এটা কি প্রপারলি আমরা মানে ইনভেস্ট করলে আমরা কি প্রতারণার শিকার হবো কিনা, বা টাকাটা প্রপার ইউটিলাইজ হবে কিনা, এইটা জানতে চাচ্ছিলাম। আচ্ছা, ধন্যবাদ। আপনার প্রশ্নটি আমি দিচ্ছি আপনাকে। ডলেন্সার যেটা বললো যে আপনার পার মান্থ 2100 টাকা দেয়, আর আপনারা বিশ্বাস করবেন না যে আমরা যারা রিয়েল ফ্রিল্যান্সার আছি তারা $2100 ইনকাম করতে পারি। হ্যাঁ, আর ডলেন্সার বা স্কেলান্সার যেটা করতেছে সেটা হচ্ছে জাস্ট কিছু অ্যাড আসতেছে, জাস্ট ক্লিক করলেই পয়সা। এটা তো কোনো কাজ না, এটা তো কোনো কাজ না, অনেক লো এন্ডের কাজ, এটা কোনো কাজই না। আজকে একটা কথা বলা হয়েছে কোনো কাজই না, যখন আমরা অনুষ্ঠানে ছিলাম, যে যারা ওই কাজটা করবে তাদের সারা জীবন ওই কাজই করা লাগবে, ওটাই করতে হবে। তারা সারা জীবন ওই 2100 টাকাতেই পড়ে থাকবে, তারা কখনো 2150 টাকাতেও উঠতে পারবে না। যেমন আমি একটা বলি, আমি সাপোজ আমি অনলাইন মার্কেটিং করতেছি, আমি যদি একটা জায়গায় যদি বেঁধে যাচ্ছে, আমি গুগলে সার্চ দিয়ে আমি একটা নতুন জিনিস শিখলাম, সে কি করতেছে, একটা নতুন একটা অ্যাকাউন্ট করলো, টাকা দিয়ে ইনভেস্ট করে, সে জাস্ট ক্লিক করতেছে, সে কি শিখলো? এখানে শেখার কিন্তু কিছু নাই। ব্যাপারটা হচ্ছে একটা কম্পিউটার অপারেটর টাইপের ব্যাপার। হ্যাঁ, আর ওনারা যেমন হচ্ছে নলেজ, আমরা প্রতি মুহূর্তে নলেজ ইনকাম করছি, তাদের একটা ভ্যালু এডিশন হচ্ছে। আমরা আজকে বলতে পারছি যে আমাদের রাইটিংটা, যেমন আমি যেহেতু রাইটার, আমার রাইটিংটা এই পত্রিকাতে আপনি দেখতে পারবেন, বাট যে আজকে ওই কাজটা করবে সে কিন্তু বলতে পারবেন সে কি করছে, যে ক্লিক করছে, আপনি কিছু কিছু দেখতে পারবেন, এবং তার কিন্তু মানে নিজেও সে আর কি মেন্টালি কিন্তু আর কি একটা তৃপ্তি পাবে না। আমরা আবার আলোচনা ফেরত আসছি। সুপ্রিয় দর্শক, এবার নিচ্ছে আরো একটা বিরতি, আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। ভিট হেয়ার রিমুভাল ক্রিম ডাবল ময়শ্চারাইজারের সাথে স্বাভাবিক, শুষ্ক ও সেন্সিটিভ স্কিনের জন্য, যা দেয় স্মুথ ও গ্লোয়িং স্কিন মাত্র 3 মিনিটে। তাই রেজারকে গুড বাই। ভিট, সৌন্দর্যের অনুভূতি। ভাবি, ও কি এক্সট্রা কোথাও টিউশন নিচ্ছে? না, বাড়িতেই পড়ছে। ভাবি, ও এক্সট্রা কোথাও প্র্যাকটিস করছে? আমি শেখাচ্ছি। ভাবি, ও এক্সট্রা কি খাচ্ছে? বললাম তো, রেগুলার খাবার। হরলিক্স? হরলিক্সের রেগুলার খাবারই কেন, আপনি দেন না? টেস্টি নিউট্রিয়েন্টস এবং নিউট্রিঅ্যাবজর্ব সায়েন্স নিয়ে এলো হরলিক্স। এটি প্রমাণিত যে হরলিক্স বাচ্চাদের করে দেয় আরো লম্বা, আরো শক্তিশালী, আরো বুদ্ধিমান। বেড়ে ওঠার ডোজ রোজ রোজ। আপনার চোখ এড়িয়ে কত সহজেই জীবাণু রোজ আপনার বাড়িতে এসে যায়, আর এরা ছড়িয়ে দেয় সর্দি কাশির মতো অসুখ। সেজন্যই আরো উন্নত ডেটল, যা দেয় অদৃশ্য জীবাণু থেকে কার্যকর সুরক্ষা। ডেটল 100% শিওর। ভ্যারিয়েশন দরকার, টেক ইট। বারবিকিউ টেস্টটা ডিফারেন্ট না? দরকার এমনই একটা ফ্লেভার। রুচি বারবিকিউ চানাচুর, নতুন যুগ, নতুন স্বাদ। হ্যান্ড ওয়াশ।
ওয়াশ বাচ্চাদের ভালো অভ্যেস শেখালে সেগুলো সবসময় সঙ্গে থাকে, যেমন হ্যান্ড ওয়াশ। শুধু হ্যান্ড ওয়াশ নয়, বরং হেলদি হ্যান্ড ওয়াশ, যার নোংরা হাত লাগার ফলে সাধারণ সাবান দিতে পারে না। সেই জন্য নতুন ডেটল হ্যান্ড ওয়াশ, যার প্রতিটি ফোঁটাই অস্পর্শিত আর দেয় রোগবাহক জীবাণু থেকে 10 গুণ বেশি সুরক্ষা। আর এখন নতুন সুগন্ধের সাথে ডেটল, বি 100% শিওর। মা, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসো। বাবা সিট বেল্ট। বুঝলাম মিস্টার ফারহান, কিন্তু আমারটাও তো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। বাবা সাবধানে চালাও। গাড়ি চালানোর সময় মোবাইলে কথা না বললে হয় না? জরুরি কথা বলছি মা। না না, কালকে আপনাকে শিপমেন্ট দিতে হবে, কালকেই। আমাদের জীবনের থেকেও কি জরুরি বাবা? গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলবেন না। অ্যারাইভ অ্যালাইভ। আপনি কি আপনার জিম দিয়ে আপনার নাক ছুঁতে পারেন? হ্যাঁ, পারছেন না তাই না? এরকম অনেক কঠিন জায়গা আছে আপনার টয়লেটে যেখানে সাধারণ ক্লিনার পৌঁছাতে পারে না। এজন্যই নতুন হারপিক 5X কমপ্লিট, যা করে রিন থেকে ইউবেন্ট পর্যন্ত 5 গুণ বেশি পরিষ্কার, ধ্বংস করে সব ধরনের জীবাণু আর টয়লেটকে করে সম্পূর্ণ পরিষ্কার। আপনি হয়তো পারবেন না, কিন্তু নতুন হারপিক ঠিকই পৌঁছে যাবে। তাই নিন হারপিক চ্যালেঞ্জ। সবাই কেন এমন করছে? কি করেছি আমি? আপনি মানহীন সরিষার তেল কিনেছেন, তাই এবার চিনে নিন রাজুনির এই চিহ্নটি, যা নিশ্চিত করে বাছাইকৃত সেরা জাতের সরিষা থেকে উৎপাদিত সরিষার তেলের খাঁটি মান। রাজুনি খাঁটি সরিষার তেল, সেরা দানার সেরা তেল। সুপ্রিয় দর্শক, আবার আমন্ত্রণ মাছরাঙা সম্প্রতিকে। আমরা ওর সাথে আসছি আলোচনায়। আমরা এখন একটা বিষয় দিয়ে যদি আপনার কাছে জানতে চাই যে ওনারাও কিন্তু অনেকগুলি সমস্যার কথা বললেন, মানে তরুণদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে। এখন আসলে আমাদের এই শিল্পটার এখন মানে আর কোন কোন ধরনের সমস্যার মধ্যে আছে? এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের একটা আইটি পার্ক, এটা হাইটেক পার্ক করার জন্য একটা কথা অনেকদিন ধরে শুনছিলাম, মানে এটির বা আপনাদের জন্য কতটুকু উপকার হবে? হ্যাঁ, অফকোর্স, মানে যেটা বললাম, ইনফ্রাস্ট্রাকচার তো একটা অফকোর্স ইম্পর্টেন্ট ব্যাপার। ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে ইন্টারনেটটা আমরা এখনো মনে করি সবচেয়ে বড় একটা ব্যাপার। তারপরেও আরো কিছু যদি আছে, যেমন ধরেন হাইটেক পার্ক, যেটা একটা আমাদের কালিয়াকৈর একটা হওয়ার কথা। তো আনফরচুনেটলি আসলে অনেকদিন হয়ে গেছে, এটা প্রায় অলমোস্ট 15 বছর হয়ে গেছে, এখনো খুব বেশি অগ্রগতি হয়নি। তো এটা একটু কিছুটা ফ্রাস্ট্রেশনের ব্যাপার। কিন্তু ওখানে আসলে শুধু একটা পার্কের কিছু করলেই হবে না, ওখানে ঢাকার সাথে একটা সংযোগ স্থাপনের ব্যাপার আছে। তো আমরা যেমন সরকারকে প্রপোজ করেছি যে পার্ক করার সাথে সাথে যাতে একটা হাই স্পিড ট্রেন, কমিউটার ট্রেন করা যায়, যাতে ঢাকা থেকে 40-50 মিনিটের মধ্যে আসা যাওয়া করা যায়। কারণ আলটিমেটলি লোকজন তো ঢাকাতেই বেশি আছে। তো ওখানে হয়তো অফিস করা হলো, সেট আপ করা হলো, তখন লোকজন আসা যাওয়া করবে কেমন করে? 3-4 ঘন্টা তো করে যাবে না লোকে। এটা একটা ব্যাপার। আমাদের জনতা টাওয়ার একটা গভর্নমেন্ট দিয়েছে, তো সেটাও আসলে প্রায় 2 বছর হয়ে গেছে, গভর্নমেন্ট ডিসিশন হয়ে গেছে, কিন্তু ওটার কাজ আসলে শুরু হয়নি। তো আমরা জেনেছি যে শুরু হবে হয়তো আগামী 2-1 মাসের মধ্যে। তো আসলে আমরা যেটা একটা ব্যাপার দেখি যে আসলে সরকারি পর্যায়ে হয়তো রাজনৈতিক কমিটমেন্টের অভাব নেই, কিন্তু রাজনৈতিক কমিটমেন্টটা আসলে ইমপ্লিমেন্টেশন পর্যায়ে যে অনেক ক্ষেত্রে অনেক শ্রত হয়ে পড়ে। তো আসলে এইটা একটু আমাদের বোধহয় রাজনৈতিক যারা কমিট করছেন তারা শুধু কমিটটা করে থাকলেই হবে না, সেটা যাতে রাইট টাইমে এবং অল্প দ্রুততম সময়ে ইমপ্লিমেন্ট করা যায় সেটা দেখতে হবে। আর আরেকটা যেটা বললাম, আমাদের সরকার থেকে একটা বড় সবসময় আমরা এখন দেখেন, এখন আমরা দেখছি কিন্তু যে এক্সপোর্টটা একটা, আমি শুধু এক্সপোর্টের কথা বলি, ইভেন ডোমেস্টিক মার্কেটের কথাও বলি, আমাদের সব জায়গায় কিন্তু দেখছি আমাদের লোকের অভাব। হ্যাঁ, আমাদের ডোমেস্টিক মার্কেটে আমাদের যে সফটওয়্যার, এটাকে আমরা পুরোপুরি ব্যবহার করতে পারছি কিনা? আমাদের ডোমেস্টিক মার্কেটে কিন্তু রিসেন্টলি প্রচুর ডিমান্ড তৈরি হচ্ছে। আপনার আমাদের শুধুমাত্র গভর্নমেন্ট সেক্টরে না, গভর্নমেন্ট যেহেতু অনেক ডিজিটাল বাংলাদেশের রেসপেক্টে প্রচুর অনেক মন্ত্রণালয় প্রজেক্ট নিচ্ছে,
প্রাইভেট সেক্টর, গার্মেন্টস বলেন, ম্যানুফ্যাকচারিং বলেন, ইভেন আপনাদের মতো মিডিয়া কোম্পানি, এরাও কিন্তু প্রচুর সফটওয়্যার এখন কিনছে। এখন কিন্তু ডিমান্ড কম নাই, শুধু লোকাল ডিমান্ড এবং বিদেশি ডিমান্ড তো আছেই। বাংলাদেশে শুধুমাত্র গত 5-6 মাসেই প্রায় 100% মতো এক্সপোর্ট গ্রোথ রেট হয়েছে অফিসিয়ালি। যদি আপনাদের ফ্রিল্যান্সারদের ইনকাম করেন এটা আরো বেশি। তো এখন একটা জায়গায় গিয়ে দেখা যাচ্ছে, আমি যদি পিওরলি সফটওয়্যারের কথা বলি, শুধু আর আইটি বলতে যদিও সফটওয়্যার না, ওরা যেরকম আইটি এনাবেল সার্ভিস বা অন্য টাইপের কাজও করে, কিন্তু যদি সফটওয়্যারের কথা বলি, প্রচুর আমাদের সফটওয়্যার প্রফেশনাল দরকার। আমাদের এখন মাত্র বছরে 5,000-এর মতো সফটওয়্যার প্রফেশনাল তৈরি হয়। আমাদের হিসাব করে দেখেছি আমাদের এইটা 15 থেকে 20,000-এর মতো বাৎসরিক দরকার। সেই ক্ষেত্রে যে এই যে গ্যাপটা আছে, আমরা মনে করি যদি সরকার একটা ক্র্যাশ প্রোগ্রাম নেয়, যেখানে আসলে বেসিক্যালি যারা হয়তো 4 বছরের কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েট না, যারা হয়তো অন্য সাবজেক্ট লাইক ম্যাথমেটিক্স এর স্টুডেন্ট, ফিজিক্স এর স্টুডেন্ট বা অন্য সাবজেক্টের, তাদেরকে 6 মাসের একটা ট্রেনিং দিয়ে যদি করা যায়, এটার জন্য কিন্তু আমরা সরকারের কে আমরা প্রপোজাল দিয়েছি যে আগামী 2 বছরে যাতে অ্যাটলিস্ট 15-20,000-এর মতো আইটি ইঞ্জিনিয়ার তৈরি করা যায়, সেটা একটা বড় সাপোর্ট হবে। কারণ আমাদের যদি এই সময়ে যদি আমরা না তৈরি করতে পারি এনাফ জনবল, তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের যে ডিজিটাল বাংলাদেশে প্রচুর কাজ দরকার সেটাও কিন্তু থেমে যাবে। আচ্ছা, কিন্তু ওনাদের মতো যদি আরো তরুণ যারা এই কাজে আগ্রহী হবেন, তার মানে আউটসোর্সিং এ কাজ করবেন, মানে তাদের তথ্য জানা এবং যে মাঝে মাঝে যেটা বলেন কিছু কিছু বিভ্রান্তিকর জিনিস তৈরি হচ্ছে, মানে এটা না পড়ে, এই জন্য কি আপনারা কোনো? অফকোর্স আমরা যেটা বেসিসের পক্ষ থেকে যেটা করছি, যেমন সেই কারণে আসলে আমরা এই সফট এক্সপোতে এগুলোর উপর সেমিনার করেছি, অ্যাওয়ারনেস করেছি। আমরা ভবিষ্যতে বেসিসের পক্ষ থেকে হয়তো ঢাকা তো বটেই, ঢাকার বাইরেও এরকম করে অ্যাওয়ারনেস তৈরি করা, যাতে আসল আউটসোর্সিংটা কি এটা যাতে লোকজন এটাকে মিসইউজ না করতে পারে সেটা চেষ্টা করব। কিন্তু এটা আসলে আমাদের একার পক্ষে সম্ভব না। এটার জন্য আসলে গভর্নমেন্টের একটা ব্যাপকভাবে, যেহেতু গভর্নমেন্টের রিচটা অনেক বেশি, হ্যাঁ, ইনফ্যাক্ট গভর্নমেন্ট A2I প্রাইম মিনিস্টার অফিসের আন্ডারে একটা প্রজেক্ট অলরেডি নিয়েছে, যে বিভিন্ন জায়গায় এইসব ফ্রিল্যান্সিং অ্যাওয়ারনেস তারা ক্যাম্পেইন করছে। তো আমরা মনে করি আমাদের সাইড থেকে পরিপূর্ণ সহায়তা গভর্নমেন্টকে আমরা দিচ্ছি, যাতে এটা একটা সারা দেশে সুষ্ঠুভাবে, যাতে আমাদের তরুণরা নিজেদের স্কিলের উপর ভিত্তি করে, হ্যাঁ, শুধুমাত্র লোভের উপর ভিত্তি করে না, স্কিলের উপর ভিত্তি করে তারা নিজেদের ক্যারিয়ার তৈরি করতে পারে, নিজেদের ভবিষ্যৎ তৈরি করতে পারে এবং তারা নিজেদেরকে সোসাইটিতে একটি প্রোডাক্টিভ ফোর্স হিসাবে তুলে ধরতে পারে। আচ্ছা, আপনার একজন তরুণ প্রজন্ম, আমি আপনার কাছে যদি প্রশ্ন করি, মানে এই যে এক্সপোটা হয়ে যাচ্ছে, এটা তো এবার বোধহয় 10বারের মতো না? নভেম্বরের মতো। তো এটা থেকে আমাদের তরুণদের কি শেখার আছে আপনার? আপনি এটা কিভাবে দেখছেন? আচ্ছা, ঠিক আছে। ফাইম স্যার যেটা বললো যে সফটওয়্যার, যে বাংলাদেশে আপনি দেখেন আজকের প্রেক্ষাপটে, আজ থেকে আপনি 10 বছর পরে চিন্তা করেন, 10 বছর পরে কোন লেভেলটাতে যাবে। আপনারা এখন কিন্তু মানে ম্যানুয়ালি কাজ করা হয়, কারণ তখন কিন্তু মানুষ কাজ করবে না, মানুষ দেখবে, সফটওয়্যার কাজ করে দিচ্ছে। আজকে বেসিসের একটা করা হলো, সেটাতে সফট ডক্টর বা ডক সফট এরকম একটা প্রোগ্রামে তাকে অ্যাওয়ার্ড করা হলো। আপনি দেখেন সেখানে হচ্ছে যে একটা পেশেন্ট, সে বলতেছে যে আমার এই সমস্যা, সফটওয়্যার অটোমেটিকলি তাকে প্রেসক্রিপশন করে দিচ্ছে। আপনি দেখেন এটা কিন্তু সফল হবে আজ থেকে 5 বছর পরে বা কয়েক বছর ভিতরে হবে। জাস্ট এই জিনিসটা দেখেন, ভবিষ্যতের সম্ভাবনাটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আজকে আমরা কোথায় আছি, আমাদের আরো কতটুকু উপরে যাওয়া দরকার, সেটা আপনার ভবিষ্যৎ দিকে তাকাইলে আপনি আজকের দিনটা আপনি বুঝতে পারবেন। আচ্ছা, আমরা আবারও আসছি আলোচনায়, একটা প্রশ্ন নিয়ে আসছি। সুপ্রিয় দর্শক, আপনার নাম কি বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শুনতে পাচ্ছেন? জি জি, বলেন, আপনি বলেন, আমরা শুনতে পাচ্ছি। জি, আমার কোশ্চেনটা ছিল এরকম যে আমাদের দেশে আসলে ফ্রিল্যান্সার, ডোল্যান্সার অনেক রকমের অনেকগুলা ইনস্টিটিউশন কাজ করছে, ঠিক আছে? তো আমার কোশ্চেনটা এই জায়গায়, একটু আগে একটা কোশ্চেন ছিল যে এগুলোর স্থায়িত্ব কেমন? এগুলোর স্থায়িত্ব কেমন? আমরা এই কোশ্চেনটা অনেকবার আনসার করেছি আর কি, যে আসলে আমাদের সচেতন থাকতে হবে এই সকল কোম্পানির প্রতি যারা আসলে শুধু প্রলোভন দেখাচ্ছে। আমি একটা কথা বলি, এটা স্থায়িত্ব কতকাল সেটা আমাদের জানার দরকার নেই, এটা আমাদের মানে অ্যাকসেপ্ট না করাটাই বেটার। কেন গ্রহণ করবো আমরা একটা ফ্রড একটা জিনিসকে? তবে আমি যেটা বলবো যে ফ্রিল্যান্সিং বলতে এইগুলাতে না, যে যেমন অনেক আছে, আপনি 250-র উপরে আমরা ক্যাটাগরিতে আমরা দেখতে পাই, আমরা যেসব সাইটে কাজ করি, যেগুলোর নাম আমরা বারবার রিপিট করছি, freelancer.com, এগুলো যেগুলো ইন্টারন্যাশনাল, এবং এখানে কিন্তু আপনার কোনো টাকা লাগবে না, বরং ওরা আপনাকে মানে সবসময় চেষ্টা করবে যে আপনি কোনো মতে যদি কাজটা আপনার করা হয়, তাহলে ওরা বাইরের কাছ থেকে আপনাকে গ্যারান্টি সহ পেটা নিয়ে দিবে। সো এবং তারা আপনার কাছ থেকে কোনো টাকা নিবে না তার বদলে। সো এটাকে কিন্তু আমরা বারবারই বলছি, বরঞ্চ আপনি যদি কাজটা করে দেন,
ওরাই বরং ওরাই বরং আপনাকে টাকাটা আর কি নিয়ে দিবে এবং আপনাকে সেটা গ্যারান্টি দিবে তারা, এবং যেটা তারা আর কি মানে তাদের ওয়েবসাইটে বলে দেয়। হ্যাঁ, কিছু মিডিয়াম আছে যে মাইলস্টোন পেমেন্ট আছে, সেগুলো তারা আপনাকে বারবার মেল দিয়ে অ্যাওয়ার্ড করে দিবে, কিন্তু সবচেয়ে বড় জিনিস যেটা তারা আপনার কাছ থেকে কোনো টাকা নিবে না। মানে আমার মনে হয় এটাই আমাদের দর্শকদের কাছে হয়তো একটা সাজেশন থাকবে যে যাতে তারা কোথাও টাকা নিজেরা দেওয়ার আগে 10 বার চিন্তা করে যে আমি কোথায় টাকাটা দিচ্ছি, কেন দিচ্ছি। ওনারা কিন্তু শুরু করেছে, এখন অনেক ইনকাম করছে, ওনারা কিন্তু কোথাও 1 টাকা দিতে হয়নি, প্রথম থেকে ওনারা টাকা রিসিভ করেছে। আমাকে যেমন অনেকে আজকে জিজ্ঞেস করেছেন যে এখন আপনার মানে অনেকেরই হয়তো ভুল ধারণা ছিল, যেটা আমি অনেক আজকে কোশ্চিন ফেস করছি অ্যাওয়ার্ডের পরে এনেমে যখন সবাইকে উত্তর দিতে হয়েছে, যে আপনি এই বিভিন্ন সাইটের নাম বলেছে যে এখানে কি 20টা 100টা অ্যাকাউন্ট চালান, তখন আমি বলেছি দেখুন আমার এখন শুধুমাত্র আমাদের ইনভেস্ট একটা শুধুমাত্র বাংলা লায়নের কার্ড, যেটা অনেকটা তাদের জন্য বিশেষ করা কঠিন, কারণ এখন এই যে জিনিসগুলো চলছে যার কারণে তাদের ধারণা আমরা ওগুলাই করছি। কিন্তু আমরা যে আজকে ছিলাম যে কয়জন, সবাই একই কথা বারবার সবাইকে বলেছি যে আমরা কোন ধরনের কোন সাইটে টাকা দিয়ে কাজ করি না, এটা আপনাদেরকে যেটা আমরা এখনো বলে যাচ্ছি। আরেকজন দর্শক আছে, একটু সুপ্রিয় দর্শক আপনার নামটি বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম মোহাম্মদ মঞ্জুর রহমান, আমি পেশাগতভাবে একজন ইঞ্জিনিয়ার। জি প্লিজ। আমার কাছে দুটো প্রশ্ন ছিল। ফার্স্ট প্রশ্নটা হচ্ছে যে আমি একেবারে নিউ ভাবে আউটসোর্সিং পদ্ধতিতে নতুন জয়েন করেছি, কিন্তু এই পদ্ধতিতে আসতে আমাকে অনেক বেগ পেতে হয়েছে। আমার ফ্রেন্ডদের সঙ্গেও যোগাযোগ করলে তারা শেয়ার করতে চায় না। আমি যারা এখানে আছে আলোচনা করছেন তাদের কাছে প্রশ্ন আমার যে কেন তারা শেয়ার করতে চায় না, যদি শেয়ার করতো এটা দ্রুত আমাদের মধ্যে এক্সটেন্ড হতো। জি জি। আর 2 নম্বর প্রশ্ন, আপনাদের কোনো ফিউচার প্ল্যান আছে কিনা যে শুধুমাত্র বাংলাদেশে ফ্রিল্যান্সারদের জন্য ইজি কোন সাইট, যেটা ইন্ডিয়াতে আছে, সার্চ করলে অনেক সাইট পাওয়া যায় যেটা ইন্ডিয়ানরা শুধুমাত্র ভিজিট করতে পারে, আদার্স কান্ট্রি না। জি ধন্যবাদ। আপনার প্রশ্নটা, আপনার দুটো প্রশ্ন আমরা বুঝেছি। আমি মনে করি প্রথম প্রশ্নটা উত্তর যদি আপনাদের আগের একটা বন্ধুরা কেন শেয়ার করতে চায় না, উনি যে প্রশ্নটা করেছেন। আচ্ছা ঠিক আছে, আমি একটু আগের একটা জিনিস নিয়ে আসি, যেটা হচ্ছে ওডেক্স বা ফ্রিল্যান্সার, তারা কিন্তু প্রতি মাসে বা প্রায় মেল করে যে তুমি কিভাবে বায়ারকে কনভিন্স করবা, তুমি কিভাবে একটা কাজ সম্পূর্ণভাবে নিতে পারবা, তারা কিন্তু আমাদেরকে সাপোর্ট দিচ্ছে। এখানে বলা হলো যে স্কাইলান্সার বা ডুলান্সার এরা কিন্তু এগুলো কিছু করবে না। আপনি দেখেন জাস্ট ভালো জিনিসটা দেখেন, ভালো জিনিসটার প্রতি আসেন। আর ফ্রেন্ডরা যেটা সাপোর্ট করতেছে না, আমরা এখানে আসি, আমি যেটা মনে করি যে আমি 24 ঘন্টার ভিতরে 21 ঘন্টা অনলাইনে থাকি, 21 ঘন্টা অনলাইনে থাকি এবং ফোন রাত দিন 24 ঘন্টা খোলা থাকে, ঘুমের ভিতরে আমি কথা বলি। আমি কিভাবে বলি আমি যদি আমার ফ্রেন্ডদেরকে সাপোর্ট না দিই? আর যারা জানে তারা সবসময় চায় যে আরেকজন জানুক, তারা নিজের ভিতরে কখনো রেখে দিতে চায়। উনি যেটা বলেছেন যে উনি নিজেও ফ্রিল্যান্সার, কিন্তু মানে আরো যদি সবাই শেয়ার করতো তাহলে নিশ্চিত আরো। আমি এটা বলি যে এখন হয়তো আপনি একভাবে চিন্তা করবেন, আমি একভাবে চিন্তা করব। এখন তার ফ্রেন্ড হয়তো তাকে বলতে চায় না, কারণ হচ্ছে যেটা হয়তো তাদের ভিতরে কাজ করে যে হয়তো আমি এখন এই পর্যায়ে আছি, আমি চাই না ওই পর্যায়ে আসুক। বাট এটা এমন কোনো বড় ইস্যু না যে আপনাকে যদি অ্যাওয়ারনেস তার মানে যে কারোরই যদি জানতে হয়, তাহলে যে আমরা যে সাইটগুলোর কথা বারবার বলছি ফ্রিল্যান্সার ওডেস্ক, তাদের টার্মস এন্ড কন্ডিশনটা এবং এগ্রিমেন্টে গেলে খুব ক্লিয়ার তারা সবকিছু স্টেপ বাই স্টেপ বলে দিয়েছে। আমি আরেকটা ব্যাপার দেখি, আমি কিন্তু আসলে দেখি যে আমাদের যারা ফ্রিল্যান্সার কমিউনিটিরা আছে, হ্যাঁ ওনাদের মতো যারা আছে, তারা কিন্তু দে ওয়ান্ট টু শেয়ার। আর তারা কারণ তারা যারা একটু ভালো করছে তারা জানে যে এটা আসলে সমুদ্রের মতো, এমন না যে আমি 1 গ্লাস পানি যদি আমি দিয়ে দিই আমার কোনো পানি কমে যাবে, কারণ আসলে সারা এখানে আসলে কেউ কারোর সাথে কম্পিট করছে না, সারা বিশ্বে হাজার হাজার কাজ, লাখ লাখ কাজ ছড়িয়ে আছে। এমন না যে আমার একটা কাজ মানে সে নিয়ে যাবে, ওনার কিন্তু ভয় নাই যে ওনার কাজটা উনি নিয়ে যাবে ওনার শেয়ার করলে। এবং বরঞ্চ যদি গ্রুপ ওয়াইজ করা যায় তাহলে কিন্তু ওই জিনিসটা হবে। এখন হ্যাঁ এটা ঠিক যে অনেক সময় হয়তো অনেকের ডাইরেক্ট পরিচিত নাই, হয়তো উনি আসলে বন্ধু বান্ধবী ওনাকে অ্যাপ্রোচ করতে পারছে, অন্যরা হয়তো পারছে না। তো সেই ক্ষেত্রেই আসলে আমরা মনে করি যে যদি সরকারি পর্যায়ে, এবং সেক্ষেত্রে আমরা সাহায্য করতে প্রস্তুত, কিছু ইনস্টিটিউশনাল ট্রেনিং বিল্ড আপ করা যায়, যে হয়তো আমরা বিভিন্ন ন্যাশনাল লেভেল কলেজে আছে, আমাদের অনেক কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, সেখানে যদি আমরা এই টাইপের কিছু ওয়ার্কশপ করতে পারতাম, যে যারা আসলে ইন্টারেস্টেড তারা যাতে অ্যাটলিস্ট 3 দিন বা 6 দিনের একটা ওরিয়েন্টেশন ওয়ার্কশপ হতো, হয়তো ওখানে আমরা ওনাদেরকে ইনভাইট করে নিয়ে যেতাম। এবং আমার ধারণা ওনারা কিন্তু ওনাদের এত ব্যস্ত সময়ের মধ্যেও কিন্তু ওনারা যাবে। ইনফ্যাক্ট আমি জানি সাজ্জাদ কিন্তু বিভিন্ন জায়গায় যাচ্ছেও। তো এখন এগুলি কিন্তু ওনারা কিন্তু আমার ধারণা রাজি আছে, কিন্তু জিনিসটাকে অ্যারেঞ্জ করা
যেমন আজকে আমরা বেসিসের পক্ষ থেকে একটা অ্যারেঞ্জ করেছিলাম যেখানে এই 15 জন যাদেরকে অ্যাওয়ার্ড দিলাম তারা কিন্তু তাদের মানে খুব প্রাণ খুলে ওনাদের অভিজ্ঞতা শেয়ার করেছে। আমার কিন্তু কখনো মনে হয় নাই যে ওনারা আসলে কোনো কিছু লুকাতে চাচ্ছে। হ্যাঁ, তো সেই জিনিসটা আসলে আমরা যেমন করছি একটা লেভেল পর্যন্ত, সরকার যদি বিভিন্ন পর্যায়ে এবং ডিভিশনাল পর্যায়ে ডিস্ট্রিক্ট পর্যায়ে করে, আমি কিন্তু খুব আশাবাদী যে হয়তো আগামী 3-4 বছরে আমাদের যে একটা বড় সমস্যা, যে বেকারত্ব সমস্যা ইয়াং জেনারেশনের, একটা বড় সমাধান কিন্তু আমরা পেতে পারবো। একটা প্রতিষ্ঠানের পক্ষে কখনোই সম্ভব হবে না। আর যেটা ওনার মেইন প্রশ্ন ছিল যে যেমন আমি বলতে পারি যে আমার অনেক ফ্রেন্ড তারা আমাকে দেখে উৎসাহী হয়ে এখন মোটামুটি একটা ভালো পজিশনে চলে গেছে। কারণ এটা এমন একটা জিনিস যে আপনাকে আমি যদি একটু বলি যে এইভাবে করতে হবে, এটাতে আমার কোনো প্রবলেম হবে না, বরং আপনি একটু ভালো হলে হয়তো আপনার কাছ থেকে দোয়া পেয়ে আমি আর একটু বড় হব। আমি আরেকটা কথা বলি, আমি যদি একটা সেন্ট যদি বাংলাদেশে আনি, হ্যাঁ আমার ফ্রেন্ডও একটা সেন্ট আনলো, 2 সেন্ট কিন্তু আমার দেশে আসলো, টাকাটা কিন্তু আমার দেশে থাকতেছে, দেশ থেকে চলে যাচ্ছে না। আর আমরা যে কাজগুলা করি এই কাজগুলো তো কেউ তো নিয়ে যেতে পারবে না, কারণ এখন যে কাজ যদি ধরেন যে এখন যে প্রজেক্ট গুলো আছে ভবিষ্যতে আরো বাড়বে, বরঞ্চ যারা আসবে কাজের আমাদের কোনো ক্ষতি হবে না, বরঞ্চ আমরা সবসময় দেওয়ার জন্য প্রস্তুত আছি। আচ্ছা, ওনার প্রশ্নতে আরেকটা বিষয় ছিল যে ভারতে যেমন উনি ভারতের উদাহরণ দিয়ে বলতেছিলেন যে এই যে ফ্রিল্যান্সার যারা কাজ করে তাদের কোনো সাইট আছে, ওয়েবসাইট। আমরা যেটা বেসিসের পক্ষ থেকে এই সাজেশনটা এসেছে, আমরা যেটা এখন করব যে বেসিসেরই একটা মানে সেকশনে আমরা ফ্রিল্যান্সারদের সাহায্য করার জন্য এবং তারা যাতে ভুল পথে কেউ তাদেরকে না যায়, তো ওই জন্য তাদের কিছু কিছু টিপস সাজেশন এগুলো করবো। এবং তার থেকে বড় কথা আমরা রেগুলার এই টাইপের যে ইন্টারাকশন সেটা করা। এবং আমি আসলে যেহেতু আজকে সুযোগ হয়েছে, আমি মিডিয়াদের কাছে আপনাদের মতো যারা অনেক টিভি মিডিয়া আছে তাদেরকে একটু বলবো ওনারা যদি রেগুলার এই ব্যাপারে কিছু উদ্যোগ নেয়, এই যে অ্যাওয়ারনেসটা করে, কারণ আমি খুব ভালো লাগছে যে রাত জেগে অনেক লোকজন দেখছে, তো তারা যদি ওনাদের মতো যারা আসলে কাজ করছে তাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করার একটা প্ল্যাটফর্ম করে দেয়, যেমন আজকে আপনারা করছেন, তাহলে কিন্তু আমার ধারণা আস্তে আস্তে যে এই ভুল বোঝাবুঝিগুলো বা এই সন্দেহগুলো অনেক কেটে যাবে। তো আজকে আমাদের আলোচনা এখানে শেষ করতে হচ্ছে, কারণ আমাদের সময় শেষ। তো আপনাদের ধন্যবাদ ফাহিম মাসরুর, ধন্যবাদ আশিকুর রহমান, ধন্যবাদ সাদ্দাত হোসেন আমাদের সঙ্গে এই আলোচনা অংশ নেওয়ার জন্য, এবং আপনাদের মূল্যবান কথাবার্তা নিশ্চয়ই আমাদের তরুণরা উৎসাহিত হবে এই আশা আমরা নিশ্চয়ই আশা করতে পারি। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ যে আলোচনা করছিলাম, আমরা হয়তো আলোচনার শুরুটা মানে এই সফট এক্সপো নিয়ে করছিলাম, কিন্তু এই সফট এক্সপোর মধ্য দিয়েই আমরা কিন্তু এমন অনেক সম্ভাবনার কথা আলোচনা করেছি যে সম্ভাবনার মধ্য দিয়ে আমাদের তরুণরা অনেক দূর এগিয়ে যেতে পারে। আপনাদের সামনে উদাহরণ হিসেবে আমরা 2 জন তরুণকে আজকে উপস্থাপন করলাম, এবং বেসিস যাদেরকে মানে সম্মানিত করেছে যে তারা তাদের নিজেদের মেধা দিয়ে আজকে যত টাকা উপার্জন করছেন এই বয়সে, এবং এইরকম চিন্তা ভাবনা যদি আমাদের তরুণরাও করা শুরু করেন, আমি আশা করব আমাদের দেশ আরো অনেক এগিয়ে যেতে পারবে। আমরা যেমন ডিজিটাল বাংলাদেশের কথা বলছি, বাংলাদেশের স্বপ্ন দেখছি, এবং আমাদের এই স্বপ্ন নিশ্চয়ই একদিন সফল হবে, এই আশা ব্যক্ত করেই শেষ করছি আজকের অনুষ্ঠান। আশা করছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে আগামীকাল। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।